অ্যাক্টিং এবং যেই সিচুয়েশনটা আমাকে ক্রিয়েট করে দেয়া হয়েছিল, আমি ওখানে জাস্ট মেহজাবিনকে ভুলে আমি নিজের মতো করে মালতী হয়ে রিয়্যাক্ট করছিলাম। আমার কাছে যতটুকু আমি মনে করতে পারি, আই ওয়াজ জাস্ট রিয়্যাক্টিং। এবং আজকে আবারও আমি আমার টিমকে অনেক অনেক ধন্যবাদ বলতে চাই এবং আমার ডিরেক্টরকে আবারও অনেক অনেক ধন্যবাদ বলতে চাই এরকম পাওয়ারফুল, এরকম ডিফারেন্ট অ্যান্ড বোল্ড একটা ফিল্ম বানানোর জন্য। সবাই আসলে নিজের ফার্স্ট ডেবিউ মুভিতে এই ধরনের গল্প নিয়ে আসতে সাহস করে না। সো এই সাহস করার জন্য, একটা ফিমেল লেড বা ফিমেল লিড নিয়ে একটা গল্প বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্রত্যেকটা ফিমেল লিড গল্পে দেখা যায় একটু স্ট্রাগল করতে হয় কো আর্টিস্ট খুঁজতে, বাট এই জায়গাটাতেও আমি আবারও লাকি। আমার কো আর্টিস্টরা এতটুকু বিলিভ করেছেন নিজের ক্যারেক্টারে, দ্যাট দে ফেল কনফিডেন্ট দ্যাট এটা কোনোভাবেই আসলে এমনটা হবে না যে মানে তারা ওখানে একটু হয়তো বা একটু কম পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন। আমার মনে হয় এভরিওয়ান ডিড দেয়ার পার্ট ওয়ান্ডারফুলি এবং আমাকে সহযোগিতা করেছে, এবং তারা যদি না থাকতো আমি আসলে প্রিয় মালতী হয়ে উঠতে পারতাম না। থ্যাংক ইউ। আমার মনে হয় এখন এমসির জব থেকে আমি একটু বিদায় নেই, প্লিজ প্লিজ। এটা কি করা যায়? অপু ভাইয়া, থ্যাংক ইউ ফর বিং মাই সেভিয়ার। আর আমি কেমন করেছি এমসি হিসাবে, 10-এ আমি কত পাবো এটা আপনারা আমাকে জানাবেন। থ্যাংক ইউ। 10-এ 100। থ্যাংক ইউ মেহজাবিন। আই থট আমার তো মনে হয় মঞ্চেই উঠতে হবে না। সো মাল্টি টাস্কার বলছিলেন মেহজাবিন নিজেকে, আসলে উনি মাল্টি টাস্কার না, মাল্টি ট্যালেন্টেড, বোঝাই যাচ্ছে। সো অল দ্য হোস্টস, মানে অভিনেতা হিসেবে তো উনি আছেনই, হোস্টরাও আপাতত আপনাদের ব্যাগটা গোছান, বাসায় যান। সো উই হ্যাভ আওয়ার নিউ হোস্ট ইন দ্য টাউন। সো আরেকটা বড় ক্ল্যাপ হয়ে যাক মেহজাবিনের জন্য ফর ডুইং দিস অ্যামেজিং জব। তো আমার মনে হচ্ছে যে আমরা এখন আমাদের এই অনুষ্ঠানের ওই পর্বে চলে এসেছি যেখানে অ্যাকচুয়ালি আপনাদের কিছু প্রশ্ন আছে আমাদের এই অসাধারণ সব ট্যালেন্টসদের কাছে। তো আপনারা একে একে প্রশ্ন, আমাদের টিমের কেউ একজন যদি একটু এটা মাইক্রোফোন নিয়ে চলে যেতে পারতেন। মানে প্রশ্নগুলো কি করতে হবে আপনাদের মধ্যে? তা আপনাদের দিক থেকে প্রশ্ন যদি থাকে, হ্যাঁ আমাদের চলে যাচ্ছে যে আপনারা প্রশ্ন করতে পারেন একে একে। আচ্ছা, একটু অনুরোধ করবো যে যদি এখানে তাহলে একজন করে আসুক, তারপরে প্রশ্নটা আপনারা করে ফেলেন। হ্যাঁ, ওই সময় আমার কো আর্টিস্টরা যারা আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছিলেন এবং স্ক্রিপ্ট পড়ে দিতেন, ডায়লগ আমাকে কিভাবে বলতে হয় এই জিনিসগুলো ধরিয়ে দিতেন। সো ওনারা যদি না থাকতো, আমাকে ওই সময়টাতে ওই সুযোগটা যদি আমাকে না দেওয়া হতো, হয়তো বা আমি এখান পর্যন্ত আসতে পারতাম না। সো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার জার্নিটা কি অনেক স্ট্রাগলের, আমি বলবো না, আমার জার্নিটা আসলে ভালোবাসার। এবং আমি যতটুকু ভালোবাসা আমার মনে হয় আমি ডিজার্ভ করি না, তার চাইতে অনেক গুণ বেশি পেয়েছি, অনেক বেশি সাপোর্ট পেয়েছি সবার কাছে এবং আপনাদের কাছেও। এই যে দেখেন এত শর্ট টাইমে আপনাদেরকে আমরা ডেকেছি আর আপনারা সবাই চলে আসছেন, এইটা অনেক অনেক বড় একটা পাওয়া প্রিয় মালতী টিমের জন্য। সো আমার জার্নিটা কিছুটা এরকমই। আর এখন তো আমার এই সামনের জার্নিটা আপনাদের হাতে। আপনারা সবাই আসবেন 20 তারিখে আমাদের শুভ মুক্তি, এবং কেমন লেগেছে, কেমন করতে পেরেছি এটা আপনারা আমাদেরকে জানাবেন। আমরা যদি ভালো করে থাকি তাহলে তো ভালো, আর যদি আরও ভালো করার সুযোগ থাকে তাহলে সেটাও আমাদেরকে ধরিয়ে দেবেন। থ্যাংক ইউ।
সিনেমা যেহেতু এখন শুরু করেছি, আমার মনে হয় আমি আসলে ভালো কিছু গল্পের সাথে থাকতে চাই, এমন কিছু গল্পের সাথে থাকতে চাই যেগুলো আহ, এই সময়টাতে বলা উচিত। কারণ আমার মনে হয় সময়ের কাজ সময় করা উচিত এবং সময়ের কথা সময়ে বলা উচিত। এবং এই ধরনের গল্পের সাথে থাকতে চাই যেখানে আহ, কোনো না কোনো একটা ইনার বা ডিপার মিনিং আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি এমন কাজও করতে চাই যেগুলো আসলে মানুষকে বিনোদন দেবে। যেমনটা আমি নাটকের ক্ষেত্রে করতাম, কিছু কমেডি করতাম, কিছু রমকম করতাম, কিছু সিরিয়াস কন্টেন্ট করতাম। তো ফিল্মের ক্ষেত্রেও আমি একটু মিলিয়ে জুলিয়ে কাজ করতে চাই। আম, প্রিয় মালতী তো এক ধরনের জনরার, এবং আমি চাইবো যে নেক্সট আমার যে মুভিটা হয় সেটা ডিফারেন্ট একটা জনরার হোক, কিন্তু আমার ক্যারেক্টারের জায়গা থেকে এমন কিছু যাতে থাকে যাতে মানুষ দেখে সেটা পছন্দ করবে, এবং একটু যদি নতুনত্ব পাওয়া যায় সেটা তো অবশ্যই ভালো। সম্প্রতি আপনি বিএসসিসি ঘুরে এসেছেন, ওখানকার অনেক বিশ্বের বড় বড় তারকাদের আপনার দেখা হয়েছে। তো তাদের বিশ্বকে ব্লক করার জন্য কিংবা হচ্ছে তাদের সঙ্গে আপনার সিনেমা নিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা? দেখেন, ওনারা এত বড় তারকা, তাদের কাছে যাওয়াটাই অনেক বড় একটা ব্যাপার। এবং তারপরেও আমি আমার একটা বাংলাদেশি সিনেমা নিয়ে ওই জায়গাটাতে যেতে পেরেছি, এটাই আমার কাছে মনে হয় ইটস লাইক এ ড্রিম কাম ট্রু। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হয় যাদের সাথে ওখানে আমার দেখা হয়েছে দে আর ভেরি মাচ ফ্রেন্ডলি, অ্যান্ড তাদের কাছে অনেক ভালো লেগেছে একটা বিষয়, যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন গ্রো করছে এবং বাংলাদেশের সিনেমা এখন ইন্টারন্যাশনালি মানুষরা দেখছে, অফিসিয়াল সিলেকশন হচ্ছে। তো আমি যখনই গিয়ে বলেছি আমি আসলে 2টা মুভি করেছি, এবং প্রিয় মালতী এবং সাবা, এবং এই কাজগুলো উমুক উমুক ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে, তো তখন ওনারা আমাকে বলেছে ও বাংলাদেশে। সো ওই সময়টা যতবারই আসলে ফেস্টিভ্যালগুলোতে গিয়ে বাংলাদেশ শব্দটা উচ্চারণ হয় তখনই আমার কাছে মনে হয় দিস ইজ আ মোমেন্ট অফ প্রাইড, এবং আমি বাংলাদেশকে এত বড় বড় তারকারা আমাকে জিজ্ঞেস করছেন বাংলাদেশে এখন কি ধরনের মুভি হচ্ছে, তোমার মুভিটা কি নিয়ে। তো যখন আমি তাদেরকে আমার কাজ দেখাতে পারি, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। আশা করছি শুধুমাত্র আমাদের এই কাজগুলো না, ইন নিয়ার ফিউচার আমাদের বাংলাদেশি অনেক ট্যালেন্টেড ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার্সরা আছেন এবং ভালো ভালো প্রোডাকশন হাউসেস আছে এখন, তারা এমন এমন গল্প প্রডিউস করবে যেগুলো আরও বেশি এগিয়ে যাবে ইন্টারন্যাশনালি। জি, প্রিয় মালতী এখন আসলে আমার ধ্যান জ্ঞান একেবারেই প্রিয় মালতীকে নিয়ে। অন্য কোনো কাজ যদি আসে সেটার আলাদা করে একটা প্রেস কনফারেন্স আমরা আয়োজন করব, সেটা নিয়ে কথা বলবো। তেমন একটা কাজ করা হয় নাই। আমি আসলে এখন যেহেতু ফিল্ম নিয়েই ব্যস্ত এবং এটা রিলিজ দিয়ে এটার ফিডব্যাক পাওয়াটা খুবই জরুরি, সো ফিউচার প্ল্যানিংটা ঠিক তেমন একটা করি নাই। বেশ কিছু কাজ আছে লাইন আপে, এবং ওই কাজগুলো নিয়ে এখন বসা হচ্ছে। কোনোটা শুটিং শুরু করতে পারি নাই কারণ এখন বেশ কিছু লোকেশন এবং কিছু জটিলতা আছে, যেই কারণে আমরা বড় কোনো প্রোডাকশন আসলে ঢুকতে পারছি না বা কাজ করতে পারছি না, কিছু সিকিউরিটি ইস্যুস আছে। তো যখন সব কিছুই আরেকটু নর্মাল হয়ে যাবে আমার মনে হয় অনেক অনেক বেশি কাজ করতে পারবো আমরা সবাই। প্রিয় মালতী মানেই চ্যালেঞ্জ ভাইয়া, এটা আমার মনে হয় আপনারা ট্রেলার দেখে কিছুটা বুঝতে পেরেছেন। বাট চ্যালেঞ্জের জায়গা থেকে আমি বলবো, আমরা এমন এমন জায়গায় শুটিং করেছি যেখানে আসলে অনেক ভিড় এবং অনেক ক্রাউড, এবং আমরা এই ক্রাউডটা হয়তো বা আর্টিফিশিয়ালি ক্রিয়েটও করতে পারতাম না, বিকজ আমরা গল্পটা এতটা অথেন্টিক রাখার চেষ্টা করছিলাম। আমরা একদম রিয়েল লোকেশনে গিয়েই শ্যুট করেছি। তো আমার মনে আছে আমার বেশ কিছু নিউ এক্সপিরিয়েন্স হয়েছে, যেমন আমি প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং আগে যাওয়া হয় নাই। লঞ্চে প্রথমবারের মতো আমার একটা জার্নি, যেটা আপনারা দেখতে পারবেন ফিল্মে। এবং তাছাড়া আরও এরকম টুকটাক বিষয় আছে। একটা জিনিস খুবই মজার, সেটা হচ্ছে আমি যখন প্রিয় মালতীর লুকে ছিলাম, আমি মাঝে মাঝে, সবসময় না, আমি নিজের মতো করে রাস্তায় হেঁটে যেতাম, কেউ আমাকে চিনতো না। তো আমার কাছে তখন মনে হতো ওকে, মেকআপ ইজ অন পয়েন্ট এবং কেউ আমাকে চিনছে না, এটাই আমি চাচ্ছিলাম এবং এটাই হয়েছে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আচ্ছা।
আচ্ছা সব প্রশ্ন আমার জন্য নাকি বাকিরা কথা বলবে না? গ্রেট। শঙ্কদাকে এবং অডিয়েন্স আসুক এবং ছবিটা দেখুক। সো এটা এখন পর্যন্ত আমার নিজের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটার আসলে দ্য হোল প্রসেস অফ মেকিং দিস ফিল্ম অর কমপ্লিটিং দিস জার্নি, আমি আবারও বলি যে আই এম ভেরি লাকি আমার সব অ্যাক্টরদের কাছে, পারফর্মারদের কাছে, আমার এইচওডিদের কাছে। সো এখন পর্যন্ত ওরকম আসলে বলার মতো চ্যালেঞ্জ আমার মনে হয় না আমি ফেস করেছি। এখন আমি আসলে গল্প বলার জন্য বলা যেতে পারে, যেটা মেহজাবিনও বললো, যে আমরা আসলে চেষ্টা করেছিলাম এই ছবিটার যে কনটেক্সটটা, এটা পুরনো ঢাকার একটা এলাকা শাঁখারী বাজার, সেখানের একটা ফ্যামিলির গল্প আর কি। সো ওইখান থেকে মানে পোর্ট্রেইং দোজ ক্যারেক্টার্স এবং শাঁখারী বাজারের মতো একটা ডেন্সলি পপুলেটেড এরিয়াতে শুটিং করা, এবং সবগুলো লোকেশনে আমাদের রিয়েল লোকেশনস ছিল। সো ওই লোকেশনে আমাদের পারফর্মার যারা আসলে ভেরি ওয়েল নোন, সো ওনাদেরকে নিয়ে শুটিং পুল অফ করাটা ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিং। সো আর এইটা ছাড়া তো দ্য হোল জার্নি ওয়াজ কোয়াইট অ্যামেজিং ফর মি অ্যান্ড মাই টিম। সো এটাই তো, থ্যাংক ইউ সো মাচ। তো মানে এই সিনেমায় কি রাজনৈতিক কোনো ছোঁয়া আছে কিনা? রাজনীতির ছোঁয়া মানে সিনেমা ইটসেলফ ইজ আ হাইলি পলিটিক্যাল আর্ট, সো এটাতে তো রাজনীতি না থাকাটা অস্বাভাবিক, কিন্তু এটাকে আসলে এটা দেখার তরিকাটা কিরকম আমাদের ওইটা আসলে আমার মনে হয় যে ভাবার দরকার আছে। এটাতে আসলে কোনো রাজনৈতিক ফিলসফি বা রাজনৈতিক দল বা ওই সোকল পলিটিক্স না, এটার মধ্যে যে রাজনীতিটা আছে সেটা আমার বিশ্বাস বা আমি আসলে কোন ফিলসফিতে বিশ্বাস করি, বা আমি পলিটিক্যালি আমার দেশের যে কনফ্লিক্ট বা যে ইস্যুসগুলো আছে সেটাকে আমি কিভাবে দেখি, সেই পলিটিক্সটা আছে এটার মধ্যে। আসলে সোকল পলিটিক্যাল পার্টিজ বা তাদের ফিলসফি বা তাদের আন্ডারস্ট্যান্ডিং, ওটা নিয়ে কোনো কোশ্চেন্স নাই, এটাতে আমার নিজের পলিটিক্সটা আছে আর কি। ধন্যবাদ। আমার মনে হয় আসলে প্রশ্নের উত্তরগুলো সব আমরা পেয়ে গেছি। আচ্ছা, রাজীব ভাইয়া, আন্তর্জাতিক উৎসবে পরিলক্ষিত হওয়ার পরে সিনেমা নিয়ে এখন কি প্রত্যাশা? দেখেন, শঙ্কর যেটা বললো আর মেহজাবিন যা যা বললো, বেসিক্যালি আমাদের একটা প্ল্যান ছিল, আমরা একটা সুন্দর গল্পের সাথে থাকতে চাই, যেই গল্প আমরা বিলিভ করি। অ্যান্ড এটা যেহেতু আমরা বিলিভ করেছিলাম, সেই কারণে আই থিঙ্ক যেহেতু আমরা সবাই বিলিভ করেছেন, কাজটা আমাদের জায়গা থেকে হয়তো বা আমরা যেটা চেয়েছি ওটাই হয়েছে। সেই জন্যই হয়তো বা এটা ইন্টারন্যাশনালি কোয়াইট অ্যাক্লেইমড হয়েছে। তো আমরা চাবো এটা বাংলাদেশের মানুষ যারা আছে তারা দেখুক, দেখে এটা আসলে মানবতার গল্প। এই গল্পটা কিন্তু একটা মানুষের গল্প, এটা ইমোশনের গল্প। আমরা মনে করি যে ফেস্টিভ্যালে যাওয়া মানেই এটা একটা হাই আর্ট, বাট আসলে না। আমার কাছে মনে হয় যে কোনো গল্পই ফেস্টিভ্যালে যেতে পারে। ফেস্টিভ্যালে যাওয়া মানেই যে এটার সাথে কমার্শিয়ালি সাকসেস জড়িত থাকবে না, সেরকম কোনো রকমের কনফ্লিক্ট আমি কখনো দেখি না। তো সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী অ্যান্ড রিয়েলি হোপফুল যে আমরা একটা সিনেমা করতে পেরেছি, যেটা ডেফিনেটলি 20 তারিখে রিলিজ হচ্ছে, হলে যাচ্ছে। সো এটা নিয়ে আশাবাদী, অ্যান্ড আই থিঙ্ক এটা সবাই যারা দেখবে তাদের ডেফিনেটলি ভালো লাগা উচিত। তারা যেহেতু এটা মানুষের গল্প বলছে, তো এটা নিয়ে অবশ্যই আশাবাদী আমরা। আই থিঙ্ক সবাই আপনারা চলে আসবেন হলে, দেখে জানাবেন আপনাদের ফিডব্যাক। থ্যাংক ইউ। জি, আচ্ছা। তো প্রথমত আমি তো বিজ্ঞাপন বানাই, আর মাঝে মধ্যে কিছু ফিকশনস বানিয়েছি। তো ওই যে 40 মিনিটের 70 মিনিটের গল্প বলে আমার কাছে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেটা থেকে আমি মনে করি যে আমার এক ধরনের গল্প বলার একটা ন্যাক আছে। অ্যান্ড ওই গল্প বলার ন্যাকটা সামহাও ডেফিনেটলি আমার ফ্রেন্ডসদের মধ্যেও আছে, যারা আমার কলিগস।
তো আর আমি এটা ফার্স্ট কাজ করছি অ্যাজ আ প্রডিউসার ইন টার্মস অফ হল রিলিজ, বাট এর আগে আমরা তো চরকির সাথে কিছু এক্সপিরিয়েন্স আছে, হইচয়ের সাথে কিছু এক্সপিরিয়েন্স আছে অ্যাজ আ প্রডিউসার। তো সেই জায়গা থেকে ওগুলো তো বড় কন্টেন্টই লং ফর্মই হয়, তো সেইগুলো করতেও সিমিলার চ্যালেঞ্জই আমরা আসলে ফেস করি। অ্যান্ড এখন একটা পর্যায়ে আমার কাছে আসলে এটার চ্যালেঞ্জের থেকে ইটস মোর অ্যাবাউট দ্য এক্সাইটমেন্ট। আমার কাছে মনে হয় যে আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা কাজ করব, যেটার এক্সাইটমেন্টটা যত বেশি পেইনফুল হবে আমরা তত বেশি ভালো করার জন্য একটা প্রবণতা থাকে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের বেস্টটা সবাই ট্রাই করেছি দেওয়ার জন্য। আমাদের কোনো রকমের আমার কোনো কল ছিল না এই ব্যাপারে। এটা ডিরেক্টর ডেফিনেটলি চাচ্ছিল এরকম একটা ক্যারেক্টার কোথায় থাকতে পারে যেখানে খুবই বিজি একটা এরিয়া, যে এরিয়াতে একটা নিম্নবিত্ত একটা মানুষের গল্প হতে পারে। অ্যান্ড ওর বরিশাল বাড়ি দেখে হয়তো বা ওর গ্রামের বাড়ি দেখে হয়তো বা ওটা চুজ করেছে বিকজ ইটস আ ইজি লোকেশন ফর হিম অ্যান্ড অলসো ইটস রিলি বিউটিফুল, সেটার একটা কারণ হতে পারে। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা যে নতুন বাংলাদেশে তো এখনো কোনো সিনেমা ওয়ার্ক করেনি, তো আমার কাছে একটা জিনিস মনে হয় কি, কোনো কিছু ওয়ার্ক করেনি মানে যে কোনো কিছু ওয়ার্ক করবে না তা না। তো আমরা সবাই যদি আসলে এই গল্পের সাথে যেভাবে ছিলাম, যেভাবে বিলিভ করি, আমরা আমাদের জায়গা থেকে স্যাটিসফাইড। আর এটা অ্যাজ আ ফিল্ম মেকার আমি এটা বলতে চাই যে যদি অ্যাজ আ ফিল্ম মেকার আমি পার্সোনালি স্যাটিসফাইড হই, তাহলে আমি আমার মতো দর্শক যারা আছে তাদেরকে কোনো না কোনোভাবে কানেক্ট করতেই পারবো। তো আমি এটা বিলিভ করি যে আমাদের ছবিটা যেহেতু আমরা সবাই স্যাটিসফাইড, আমরা একদম জিরো থেকে এই পর্যন্ত আসার পিছনে অনেক কষ্ট করতে হয়েছে, এই কষ্টটা আমার দর্শকের কাছে যাবে। অ্যান্ড আমাদের টেস্টের যারা দর্শক আছে, যারা এই দর্শক যে এই ধরনের গল্প দেখতে পছন্দ করে, সেন্সিবল ফিল্মটা দেখতে চায়, তারা ডেফিনেটলি পছন্দ করবে এটা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের আজকে